গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। তো আজকে ক্লাস 10 এর পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণী তোমাদের একটা চ্যাপ্টার ভেতরে ওই মৌলের পর্যায়বৃত্ততা এই সকল জিনিসগুলো কম্প্যাক্ট হয়ে রয়েছে। তো ফার্স্ট পার্টটা যেটা ওই চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ, ওর ভেতরেই রয়েছে বেসিক্যালি। তো ওখানে পর্যায় সারণী বলে একটা টপিক রয়েছে। ওইখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব, এখান থেকে প্রবলেম অ্যান্সার ডিসকাস করব। তোমরা যদি আগে আমার প্রবলেম অ্যান্সারের ক্লাস করে থাকো তাহলে নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবে যে শুধু প্রবলেম অ্যান্সার কিন্তু আমি এখানে করাই না, আমি অ্যাট দ্য সেম টাইম তোমাদের পুরো থিওরিটা রিভাইজ করিয়ে দেবো। মানে বলতে পারো এটা একটা ক্লাসেরই মতো, তোমাদের অ্যাট দ্য সেম টাইম রিভিশনও করাবো এবং তার সঙ্গে সঙ্গে কোশ্চেন, মানে কোশ্চেনের থ্রু দিয়ে, কোশ্চেন অ্যান্সারের থ্রু দিয়ে তোমাকে থিওরিটাকে পুরোপুরি রিভাইজ করে দেবো। চ্যাপ্টারটা পুরো রিভাইজ হয়ে যাবে, ইম্পর্টেন্ট যে সকল কনসেপ্টগুলো আছে সব কিন্তু তোমার আরেকবার করে রিপিট হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে। আমি ক্লাসে ডিরেক্টলি চলে যাচ্ছি। তার আগে বলে দিই যে কোশ্চেন অ্যান্সারের কিন্তু সিরিজ অনেক আগে শুরু হয়েছিল ক্লাস 10-এ। তোমাদের অর্গানিক কেমিস্ট্রির কিন্তু কোশ্চেন অ্যান্সার সিরিজ ডিসকাশন হয়েছে, অর্গানিক কেমিস্ট্রি পুরো প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গিয়ে ভিজিট করবে, পেয়ে যাবে। এটা পর্যায় সারণীর পার্ট 1, এরপরে কিন্তু আরো পার্ট আসবে। আর টেলিগ্রামে তোমাদের একটা চ্যানেল রয়েছে, টেলিগ্রাম বংমিস্ট্রি স্পেস স্কুল, টেলিগ্রামে গিয়ে এটা সার্চ করতে পারো বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এর, সেখানেও জয়েন হয়ে যেতে পারো। খুব বিশাল কিছু বেনিফিটেড কিছু নয়, ক্লাসের আপডেটগুলো ওখানে রেগুলার পেতে পারবে, কবে কি ক্লাস হচ্ছে না হচ্ছে, কিছু পিডিএফ থাকলে এই সকল যে ক্লাসগুলো আজকে হবে, যে সকল কোশ্চেনগুলো ডিসকাস হবে, এই সকলের পিডিএফ গুলোও তোমরা ওখানে পেয়ে যাবে। আর নোটপত্র থাকলে ওইখানে সব দিয়ে দেবো, ঠিক আছে। ক্লাসের আপডেটগুলো কিন্তু আমি সবসময় কমিউনিটি পোস্টে দেওয়া হয় না, তো টেলিগ্রামে দিয়ে দিই, না হলে হোয়াটসঅ্যাপেরও একটা গ্রুপ রয়েছে। ডিরেক্টলি ক্লাসটাকে শুরু করছি, যারা যারা কোশ্চেন অ্যান্সার দিতে পারবে তোমরা অ্যান্সার দেবে। তাহলে শুরু করছি ডিরেক্টলি ক্লাসটা। ওকে, ফার্স্ট কোশ্চেন আসছে এইটা, কোনটির জারণ ক্ষমতা সর্বাধিক? বেশিরভাগ জনই ফ্লোরিন অ্যান্সার দিয়েছে, তো ফ্লোরিনই অ্যাকচুয়ালি অ্যান্সার হবে, অনেকেই জানো, সহজ কোশ্চেন খুব। তো আমি পুরো ব্যাপারটা একটু ডিসকাস করে দিই। অ্যাকচুয়ালি এখানকার অ্যান্সার হবে কি, এখানকার অ্যান্সার হবে ফ্লোরিন হবে, ফ্লোরিনের জারণ ক্ষমতা সর্বাধিক। জারণ ক্ষমতা মানে অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে। কারা বিজারিত হয়? যারা ইলেকট্রন নিজেরা খেতে পারে, ঠিক আছে। তোমাদের এইগুলো কনসেপ্টগুলো ক্লাস 11-এ শিখবে, কিন্তু তোমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অর্ডারগুলো জেনারেলি আসে। তো জারণ ক্ষমতা হচ্ছে লেফট টু রাইট কিভাবে চেঞ্জ হয় আর আপ টু ডাউন কিভাবে চেঞ্জ হয়, মানে পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়। তোমরা জানো যে জারণ ক্ষমতা, জারণ ক্ষমতা জারণ ক্ষমতা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে কিন্তু বাড়ে, অর্থাৎ পর্যায় বরাবর হচ্ছে বৃদ্ধি পায় এবং আপ টু ডাউন মানে শ্রেণী বরাবর কিন্তু হ্রাস পেতে থাকে। তো আরেকবার রিভিশন করে দিলাম তোমাদের। তো বেসিক্যালি এখানে তোমাকে দেখতে হবে যে এখানে কি বরাবর সাজানো রয়েছে, এগুলো কিন্তু শ্রেণী বরাবর সাজানো রয়েছে। তাহলে আহ উপর থেকে নিচের দিকে সাজানো রয়েছে, দেখো উপরে কি থাকে, ফ্লোরিন থাকে, ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ অর্থাৎ গ্রুপ 17 বা মেন্ডেলিফের পর্যায় সারণী যেটা, সেখানে হচ্ছে গ্রুপ 7-এ থাকে। তো উপরের দিকে যারা রয়েছে তাদের জারণ ক্ষমতা সর্বাধিক হবে, তাহলে ফ্লোরিন হচ্ছে উপরে রয়েছে একদম, তাই এর জারণ ক্ষমতা হচ্ছে সর্বাধিক হবে। তো এই ট্রেনটা মনে রাখতে হবে। আর একটু উঁচু ক্লাসে উঠলে সেগুলো তো আমি তোমাদের, বা এখানেও বলা যেত, বাট তোমাদের এখন তো পরীক্ষা সামনে রয়েছে, তো এত বোঝাবুঝির গল্প থেকে ভালো ভালো হচ্ছে যে বাম থেকে ডান দিকে হচ্ছে বাড়ে, সাইজ যত ছোট হবে তত জারণ ক্ষমতা বাড়তে থাকে, ঠিক আছে। তোমরা তো জানো বাম থেকে ডান দিক বরাবর সাইজ ছোট হতে থাকে। তো বেসিক্যালি এই জন্য হচ্ছে এই ট্রেনটা। এবার তোমাকে এইখানে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, পর্যায় বরাবর কোনো এলিমেন্ট গুলোকে এদিক ওদিক আগোছালো করে দিতে পারে, তো সেই রকম ভাবে আগে সাজাবে, তারপর একদম ডান দিকে যেটা থাকবে তার জারণ ক্ষমতা তুমি সর্বাধিক করবে, ঠিক আছে। তো অনেকে ঠিকঠাক করে অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, এইটার পিডিএফ, সব পিডিএফ দিয়ে দেবো আমি, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সব পিডিএফ গুলো। নেক্সট কোয়েশ্চেনে আসছি, পর্যায় সারণীর কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয়? তাড়াতাড়ি করে বলো। অ্যান্সার ঠিক আছে, অনেকে বলেছো তেজস্ক্রিয়তা, অনেকে দ্রাব্যতা, দ্রাব্যতা কোথা থেকে এলো, দ্রাব্যতা কোথা থেকে এলো, ওই পর্যায়গত ধর্মতে কোনো ইনক্লুড আছে কি এই দ্রাব্যতার ব্যাপারটা? দ্রাব্যতা নয়, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তেজস্ক্রিয়তা এমন একটি ধর্ম যেটা কিন্তু পর্যায়গত ধর্ম নয়। পর্যায়গত ধর্ম বলতে কি বলতো, একটা রেগুলার ট্রেন্ড অনুযায়ী ওটা হচ্ছে লেফট টু রাইট হচ্ছে ধীরে ধীরে বাড়তে বা কমতে থাকবে, তারপরে আবার একটা ইন্টারভ্যালে ও আবার কিন্তু আবার একই জায়গায় ফিরে আসবে, আবার বাড়তে বা কমতে থাকবে। এই যে
একটা রেগুলার ট্রেন্ড ফলো করা পর্যায় বরাবর, এটা হচ্ছে পর্যায়বৃত্ততা বা পর্যায়গত ধর্ম বলা হয়। তো রেডিও অ্যাক্টিভিটিতে ওইখানে হচ্ছে নিউক্লিয়াসের ডিসইন্টিগ্রেশন হয়, নিউক্লিয়াসের বিভাজন হয়। তো ওই জন্য ওর ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা যখন খুশি যেরকম খুশি চেঞ্জ হতে পারে, রেগুলার চেঞ্জ হয় না। তাই ওটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, হচ্ছে তেজস্ক্রিয়তা 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 হচ্ছে কি ধর্ম নয়, ওটা হচ্ছে পর্যায়গত ধর্ম নয়। তো এটা কার উপরে নির্ভর করে বলতো? এটা কিন্তু প্রোটনের সংখ্যার উপর নির্ভর করে না। অন্যান্য যেগুলো সেগুলো হচ্ছে প্রোটন ইলেকট্রন এদের উপর নির্ভর করে, এটা কিন্তু n/p রেশিওর উপর নির্ভর করে। এই যে ধর্মটা তেজস্ক্রিয়তা, এটা হচ্ছে n/p, মানে নিউট্রন ডিভাইডেড বাই প্রোটন, এদের যে নাম্বার, এদের রেশিও, মানে এদের যে নাম্বারের যে রেশিও এর উপরে নির্ভর করে। ঠিক আছে, n/p রেশিওর উপরে এই তেজস্ক্রিয়তা ধর্মটা নির্ভর করে। ঠিক আছে, যারা যারা ঠিকঠাক অ্যান্সার দিয়েছো থ্যাংক ইউ, ঠিকঠাক আছে। নেক্সট কোয়েশ্চেনে আসছি। তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম সাজাতে বলেছে এখানে। খুবই সহজ কোয়েশ্চেন, ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন। তো ইজি কোয়েশ্চেন দিয়েই আজকে ক্লাসটা শুরু করলাম যাতে সবাই অ্যান্সার দিতে পারো। ওকে, অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, ঠিকঠাকই আছে অনেকে। শোনো, ঊর্ধ্বক্রম সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রম আর নিম্নক্রমে অনেকের গন্ডগোল করে ফেলেছো। ঊর্ধ্বক্রম সাজাতে বলেছি, অনেকে নিম্নক্রম করে দিয়েছো। ঊর্ধ্বক্রম মানে কি? এইগুলো ভুল করবে না, তোমাদের 11-12 দাদা দিদিরাও এখনো ভুল করে, তোমাদের বলে দিচ্ছি শোনো। ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্বে, মানে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম ক্রমে ঊর্ধ্বের দিকে যাচ্ছে। আচ্ছা, এইটা মানে কি গো? কোন দিকে বড়? এইটা বড় আর এটা হচ্ছে ছোট। এইদিকে ছোট্ট এরকম বিন্দুর মতো, তো এটা ছোট, এইদিকে বড়, তাহলে এটা ভাবে বড়, এটা হচ্ছে ছোট। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তাহলে তোমাকে বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে, মানে ক্রমে ঊর্ধ্বের দিকে যাবে, ক্রমে বেশির দিকে যাবে, মানে আমাকে বেশিটা, সবচেয়ে বেশিটা এই ডান দিকে রাখতে হবে। তাহলে এই অর্ডারে আমাকে সাজাতে বলেছে, এই অর্ডারে আমাকে সাজাতে বলেছে। ঠিক আছে, ঊর্ধ্বক্রম। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা কার হয়? এটা কি বরাবর সাজানো রয়েছে বাবু? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে শ্রেণী বরাবর। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতাকে ইংরেজিতে ইলেকট্রোনেগেটিভিটি বলে। ইলেকট্রোনেগেটিভিটা নেগেটিভিটি লেফট টু রাইট হচ্ছে, এটা হচ্ছে বাড়ে বা হচ্ছে বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে কি হয়? হ্রাস পায়। বাড়ে, এটা হচ্ছে ধীরে ধীরে কমতে থাকে, এটা হচ্ছে কমে। ঠিক, তাহলে এখানে কি বরাবর সাজানো রয়েছে? উপর থেকে নিচ, মানে শ্রেণী বরাবর সাজানো রয়েছে। তাহলে ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ এই ট্রেনটা তোমাকে খেয়াল রাখতে হবে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন, তোমাকে শ্রেণী বরাবর এলিমেন্ট গুলো ঠিকঠাক মুখস্থ রাখতে হবে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোকে হ্যালোজেন এলিমেন্ট বলা হয়। তাহলে হ্যালোজেন গুলোর মধ্যে সবচেয়ে উপরে যেটা রয়েছে, তাহলে ধীরে ধীরে কমতে থাকছে। এটা তো শ্রেণী বরাবর রয়েছে না এলিমেন্ট গুলো, আগে প্রথমে সাজাবে একদম উপরে যে রয়েছে তার হচ্ছে সবচেয়ে বেশি, তার কারণ ধীরে 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 কমে আসছে। তাহলে সবচেয়ে কম নিশ্চয়ই আয়োডিনের হবে, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের, তারপরে সবচেয়ে কম হচ্ছে আয়োডিনের। তোমাকে সবচেয়ে বেশিটা একদম লাস্টে রাখতে বলেছে, ঊর্ধ্বক্রমে বলেছে, তাই ফ্লোরিনটা সবচেয়ে বেশি, তাই ওটা একদম লাস্টে, তারপরে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইভাবে হচ্ছে সাজাতে হবে। অনেকে সাজিয়েছো ঠিক, কিন্তু এই রকম সাজিয়ে দিয়েছো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইটা খেয়াল রাখবে। এটা তুমি নিম্নক্রমে সাজিয়ে দিয়েছো। দেখো ঠিকঠাক আছে, অর্ডার ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড়টা আগে রেখেছো। তো এই মিস্টেকটা করবে না। এইটা কিন্তু অ্যান্সার যদি এরকম লেখা থাকে ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে কিন্তু এটা করলে কেটে দেবে। ঠিক আছে, অর্ডার ঠিক আছে বাট কেটে দেবে। ঠিক মনে থাকে জানো এই কেসটা, হ্যাঁ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এইখানে বলেছে নিচের কোনটির আয়নন বিভবের মান বেশি? শোনো একটু বুঝিয়ে দিই এই কোয়েশ্চেনটা। এইটাতে বলেছে যে এই দুটো সেটের মধ্যে কোনটা বেশি হবে, আর এই দুটো সেটের মধ্যে তুমি বলবে। ঠিক আছে, এই দুটো সেট ধরে ধরে তুমি বলো। ওকে, অনেকে ঠিক বলেছো, অনেকে কিন্তু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, 1 মিনিট হয়ে গেছে, অনেকটা বেশি হয়েছে। দুটো কোয়েশ্চেন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। এইখানে একটা ব্যাপার স্যাপার রয়েছে, আয়নায়ন বিভব বা আয়নাইজেশন এনথালপি, এইটার অর্ডারটা কিভাবে হয়, মানে বাম থেকে ডান দিকে কিভাবে হয়, আর হচ্ছে উপর থেকে নিচের দিকে। জেনারেলি যেটা হয়, লেফট থেকে রাইট, আয়নাইজেশন এনথালপিকে আইই বলা হয়, আয়নাইজেশন এনার্জি বলা হয় ইংরেজিতে আইই, বা হচ্ছে আয়নাইজেশন এনথালপি, আয়নাইজেশন শক্তি, আয়নাইজেশন পোটেনশিয়ালও বলা হয়, আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়ালও বলা হয়, আইপিও বলা হয়। ঠিক আছে, আয়নাইজেশন বিভব যেহেতু তাই আইপি বলবে।
আচ্ছা আইইটা কেটে দিলাম, কিন্তু জিনিসটা একই জানো তো, আইই যা আইপি তা একই। আয়নাইজেশন পোটেনশিয়াল লেফট টু রাইট কি হয়, লেফট টু রাইট জেনারেলি হচ্ছে বাড়ে, এটা হচ্ছে বাড়ে, আর উপর থেকে নিচের দিকে হচ্ছে জেনারেলি হচ্ছে কমে। জেনারেলি এই জন্য বলছি, অন্যগুলোর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে সাইজের ক্ষেত্রে তো আমি বলছিলাম না, কিন্তু এর ক্ষেত্রে বলছি জেনারেলি। তার কারণ হচ্ছে দেয়ার আর সাম এক্সেপশনাল কেসেস যেখানে কিন্তু তোমার যে রেগুলার ট্রেন্ডটা পর্যায় বরাবর জেনারেলি কি হওয়া উচিত, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন পরপর ধীরে ধীরে বাড়া উচিত ছিল। দুটো জায়গায় তুমি একটু খেয়াল রাখবে, একটু এক্সেপশনাল কেস থাকে। প্রথম সেটটা হচ্ছে, আচ্ছা আমি আগে বলে দিই, আমি পুরো সেটটা আগে বলে দিই তারপরে দেখছি। হ্যাঁ, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লোরিন এইভাবে বাড়া উচিত ছিল, এইভাবে বাড়া উচিত ছিল, এইভাবে ধীরে ধীরে বাড়া উচিত ছিল। এই দুটো জায়গায় একটু এক্সেপশনাল কেস থাকে, খুবই ইম্পর্টেন্ট। এই বেরিলিয়াম, বোরন আর হচ্ছে নাইট্রোজেন অক্সিজেনের কাছে এই দুটো জায়গায় একটু এক্সেপশনাল কেস থাকে। জাস্ট তুমি মনে রাখবে এই জায়গাটা উল্টো হয়, বেরিলিয়ামটা বেশি হবে আর বোরন, বেরিলিয়ামেরটা কম হবে আর বোরনেরটা এই জায়গায় হবে, আর এর ক্ষেত্রে নাইট্রোজেনটা এখানে হবে, অক্সিজেনটা এখানে হবে। এই দুটো জায়গায় শুধু এক্সেপশনাল কেস থাকে। কি জন্য, কি ব্যাপার স্যাপার, এগুলো তোমরা ক্লাস 11-এ যখন উঠবে, আমার ততদিনে ভিডিও আপলোড করা হয়ে যাবে, আমার কাছ থেকে পড়ে নেবে, না হলে তোমরা তো টিউশন শুরু করে দেবে, স্যারের কাছ থেকে জেনে নেবে। ঠিক আছে, আমিও পড়াবো এই সকল জিনিসগুলো। এই দুটো জায়গায় এক্সেপশনাল থাকে, তাহলে হবে কি, হওয়া উচিত ছিল কিন্তু বেরিলিয়ামের পরে বোরন, তাই বোরনের বেশি হওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি হবে কি, আহ, বেশি হবে কার, কিন্তু কার হবে বেশি, বেরিলিয়ামের বেশি হবে বোরনের তুলনায়। আর এর ক্ষেত্রে হওয়া উচিত, হাঁটা কোন দিকে আছে, হাঁটা অক্সিজেনের দিকে আছে, তাহলে এটা বেশি হওয়া উচিত ছিল, বাট অ্যাকচুয়ালি বেশি হবে নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেনটা এরকম, তারপরে অক্সিজেন। এই দুটো সিনারিও তোমাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট কেস। ঠিক আছে, তো এটা যদি এইরকম হয়, এর নিচে যারা যারা রয়েছে না তারাও সেম জিনিস দেখা, বেরিলিয়ামের নিচে কে থাকে, বেরিলিয়াম, এটাও একটু বলে দিই, যদিও তোমাদের এগুলো আসে না পরীক্ষায়, তাও একটু বলে দিই। বেরিলিয়ামের নিচে কি থাকে গো, বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম, বোরনের নিচে কি থাকে, অ্যালুমিনিয়াম, আর নাইট্রোজেনের নিচে থাকে ফসফরাস, অক্সিজেনের নিচে থাকে সালফার। এদের ক্ষেত্রে যদি এরা এক্সেপশন দেখায়, তাহলে এর নিচে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এক্সেপশনাল হবে। অর্থাৎ হওয়া উচিত ছিল এইটা, হওয়া উচিত ছিল এইটা, কিন্তু অ্যাকচুয়ালি হয় কিন্তু এইটা। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রেও হওয়া উচিত ছিল এইটা, এইরকম হওয়া উচিত ছিল, এইরকম হওয়া উচিত ছিল, বাট হয় অ্যাকচুয়ালি কিন্তু উল্টোটা, অর্থাৎ এই রকম জিনিসটা হবে। এরা যেরকম এক্সেপশন দেখাবে, তার নিচের যে এলিমেন্টগুলো তারাও এক্সেপশন দেখাবে। তাহলে প্রথম সেটের জন্য কোনটা হবে, বেরিলিয়াম হচ্ছে বেশি হবে, বেরিলিয়াম গ্রেটার দেন বোরন। এর ক্ষেত্রে কি হবে, বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, অর্থাৎ বেরিলিয়ামের হচ্ছে বেশি হবে। আর দ্বিতীয় সেটের জন্য নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনেরটা হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে বেশি, আর এর ক্ষেত্রে বেরিলিয়ামের ক্ষেত্রে বেশি। যারা যারা অ্যান্সার দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ, তোমরা এই কোশ্চেনে অ্যান্সার দিয়ে দিয়েছো মানে তোমাদের পড়াশোনা ঠিকঠাক আছে। বইতে দেখলাম এই এক্সেপশন গুলো লেখা নেই, আহ, হয়তো সহায়িকাতে তোমাদের লেখা আছে, দেখবে আমি টেক্সট বইটা দেখছিলাম, তো সেখানে দেখলাম উদাহরণটা নেই, তো পড়ে রাখবে, এগুলো পরীক্ষা আসতে পারে। জেনারেল ট্রেন্ড কিন্তু এরকম হয়। আর একটু তোমাদের একটু রিভাইজ করে দিই, আয়নাইজেশন বিভবের ডেফিনেশন পরীক্ষায় আসতে পারে, ডেফিনেশন কিন্তু ভালো করে করে রাখবে। আয়নাইজেশন বিভব কি, যে কোনো গ্যাসীয় মৌলের পরমাণু, মন দিয়ে শোনো, একবার রিভিশন করে নাও। কোনো একটা গ্যাসীয় মৌলের পরমাণু রয়েছে, তার মাঝখানে নিউক্লিয়াস রয়েছে, বাইরের কক্ষে ইলেকট্রন এরকম করে রয়েছে। এই সর্ববস্তু, এটা অবভিয়াসলি গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে, এই মৌলটাকে কি অবস্থায় থাকতে হবে, গ্যাসিয়াস স্টেটে থাকতে হবে। গ্যাসিয়াস স্টেটে থাকা অবস্থায় এই বাইরের কক্ষে যে ইলেকট্রনটা, একদম বহিস্থ কক্ষ, ভেতরের কক্ষে অনেক ইলেকট্রন থাকতেই পারে, কিন্তু বাইরের কক্ষের একটি ইলেকট্রনকে, ঠিক আছে, যে পরিমাণ শক্তি দিলে ও হচ্ছে বাইরের কক্ষ ছেড়ে অসীম দূরত্বে চলে যায়, দিয়ে অসীম দূরত্বে একটা ইলেকট্রন যদি ছেড়ে যায়, তাহলে সে, ধরো এম একটা মৌল ছিল, সে একটা ইলেকট্রন ছাড়লে কিসে পরিণত হয়ে যাবে গো, একক ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়নে পরিণত হবে। তাহলে ওই ইলেকট্রনটাকে বের করার জন্য যে ন্যূনতম শক্তি তুমি দিচ্ছ, দিয়ে তাকে একক ধনাত্মক পজিটিভ চার্জে পরিণত করছো, ওই ন্যূনতম শক্তিকে বলা হচ্ছে ওই মৌলের আয়নাইজেশন বিভব বা হচ্ছে আয়নাইজেশন শক্তি বলা হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে। গ্যাসীয় মৌলের পরমাণুর বহিস্থ কক্ষের আলগাভাবে ইলেকট্রনটিকে যে ন্যূনতম শক্তি প্রয়োগ করলে বহিস্থ কক্ষ ছেড়ে অসীম দূরত্বে চলে যায় এবং হচ্ছে ওটা একক ধনাত্মক ক্যাটায়নে পরিণত হয়, তাকে বলা, সেই ন্যূনতম শক্তিকে বলা হচ্ছে ওর আয়নাইজেশন শক্তি। ঠিক আছে, তো
যে পরিমাণ তুমি এইরকম ভাবে জিনিসটাকে মনে রাখো, বাড়িতে চোর ঢুকেছে, তোমাকে কি করতে হবে, তাকে বের করতে হলে তোমাকে অ্যাকশন দিতে হবে, মারতে হবে তাকে। এবার তুমি এই যে এনার্জিটা দিচ্ছ না, এইটা হচ্ছে তোমার আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি। এখানে অ্যাকশন দিয়ে তুমি কি বের করছো, ইলেকট্রন বের করছো, আর এখানে অ্যাকশন দিয়ে চোর ডাকাতকে বের করছো। যত পরিমাণ এনার্জি দিচ্ছ, যদি ছোট সাইজের ছুচকা চোর হয় তাহলে কি, তুমি কম এনার্জি একটু একটু লাঠি মেরে দিলে চলে যাবে, ঠিক আছে, একটা চকলেট বম ফাটিয়ে দিলে, একটা লঙ্কা ফটকা ফাটিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু বড় সাইজে হুলো সাইজে যদি যদি চোর না হয় ডাকাত হয়, তাহলে তোমাকে পুলিশ, তোমাকে অনেক গুন্ডা টুন্ডা, মানে গুন্ডা বলছি, পুলিশ নিয়ে আসতে হবে, তোমাকে দলবল নিয়ে আসতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে বেশি এনার্জি দিতে হবে। যাদেরকে এনার্জি মানে ইলেকট্রনটাকে বের করতে বেশি এনার্জি লাগে, তাদের আয়নাইজেশন পোটেনশিয়ালের মান বা আয়নাইজেশন শক্তির মান বেশি হয়। ঠিক আছে, ক্লাস 11-এ এই সুন্দর জিনিসগুলো পড়াবো। তো তোমাদের এখানে তো সেরকম বেশি কিছু নেই, তো এইরকম ভাবে জিনিসটাকে খেয়াল রাখ। আই থিঙ্ক পুরো জিনিসটা রিভিশন হয়ে গেছে তোমাদের। নেক্সট কোশ্চেনে যাচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রম সাজাও। দুটো সেটের জন্য নিম্নক্রম সাজাতে দিয়েছি। ফার্স্ট সেটের জন্য বলো, নিম্নক্রম বলেছি, ঠিকঠাক করে করবে। নিম্নক্রম মানে ক্রমে নিম্নের দিকে যাবে। সুদীপ্ত বলছে এস আর পি অরবিটালটা কি? এস পি অরবিটাল বাবা, এগুলো তো তুমি এখন বুঝতে পারবে না, এগুলো তো ক্লাস 11-এ তুমি উঠলে এগুলো বুঝবে। এখন তুমি বুঝতে পারবে না। ইলেকট্রন অ্যাকচুয়ালি এই অরবিটাল গুলোতে থাকে বা কক্ষগুলোতে থাকে। এগুলো হচ্ছে একটা কক্ষের ভেতরে উপকক্ষ থাকে, তার ভেতরে আবার কক্ষক থাকে, ছোট ছোট জায়গা আর কি, যেখানে ইলেকট্রন অ্যাকচুয়ালি থাকে। ঠিক আছে, এদেরকে কক্ষক বলা হয় বা অরবিটাল বলা হয়। কেমন? আচ্ছা, 2 মিনিট হয়ে গেছে, এত টাইম দেওয়া যাবে না বাবা। আচ্ছা, অ্যান্সারটা বলি তাহলে। যাদের যাদের অ্যান্সার ঠিকঠাক আছে তোমাদের আমি বলে দিচ্ছি। নিম্নক্রমে সাজাতে বলেছে মানে ক্রমে নিম্নের দিকে যাবে, অর্থাৎ বড় থেকে ছোট। নিম্ন মানে কোনটা জানো তুমি? এইটা হচ্ছে নিম্ন। তাহলে এই বরাবর এই রকম সিকোয়েন্সে তোমাকে আঁকতে হবে, লিখতে হবে। ঠিক আছে, এই রকম সিকোয়েন্সে তোমাকে যেতে হবে। এবার এগুলো কি বরাবর দেওয়া রয়েছে? ক্লোরিন, সালফার, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে 3 নম্বর পর্যায়ের এলিমেন্ট, তাই না? তো বেসিক্যালি পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে তুমি জানো পর্যায় বরাবর পারমাণবিক কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, পর্যায় বরাবর কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, পর্যায় বরাবর ধীরে ধীরে হচ্ছে হ্রাস পায় বা হচ্ছে কমতে থাকে, আর উপর থেকে নিচের দিকে বরাবর হচ্ছে বৃদ্ধি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে, এটা হচ্ছে বৃদ্ধি পেতে থাকে। ঠিক। এবার এটা কি বরাবর কিভাবে সাজানো রয়েছে, তোমাকে এদের পারমাণবিক ক্রমাঙ্ক দেখতে হবে। প্রথমে কে থাকে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 12। তারপরে কে থাকে? সালফার, সালফার হচ্ছে 16। তারপরে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17। তাহলে একদম এক্সট্রিম ডান দিকে যারা রয়েছে তার হচ্ছে ব্যাসার্ধ সবচেয়ে ছোট, তাহলে এর হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে বড় হচ্ছে এ, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট হচ্ছে ক্লোরিন, আর মাঝখানে হচ্ছে সালফার। এই অনুযায়ী তোমাকে সাজাতে হবে। অনেকে উল্টে দিয়েছো, উল্টাবে না। নিম্ন ক্রম বলেছে, ক্রমে নিম্নে, তাহলে বড়টা সামনে থাকবে, একদম ছোটটা লাস্টে থাকবে। ঠিক আছে, এর ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে তোমাকে দেওয়া হয়েছে 2 নম্বর পর্যায়ের এলিমেন্ট গুলো দেওয়া রয়েছে। পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী তোমাকে সাজাতে হবে। পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ক্রমাঙ্ক ধীরে ধীরে কি হয়, বাম থেকে ডান দিক বরাবর হ্রাস পায়, সাইজ ছোট হতে থাকে না। তো বেসিক্যালি এখানে লিথিয়াম প্রথমে থাকে, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। লিথিয়ামের পরে এখানে রয়েছে বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, তারপরে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন, তারপরে অক্সিজেন থাকে। এইভাবে পরপর পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী যা যা দেওয়া আছে সাজিয়ে নিলাম। তো এবার তোমাকে নিম্নক্রমে সাজাতে বলেছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে কি হচ্ছে, এইরকম ভাবে ছোট হতে থাকে। এইটাই তো অর্ডার, এখানে ঠিকঠাকই আছে। তো লেফট থেকে রাইট ধীরে ধীরে কমতে থাকে। তো লিথিয়াম, বেরিলিয়াম, নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, ওকে, ঠিকঠাক আছে, সবাই ঠিকঠাক করে করেছো নিশ্চয়ই? ওকে, অক্সিজেন, নাইট্রোজেন, বেরিলিয়াম, লিথিয়াম, না সবচেয়ে নিম্নক্রম বলেছে না, সবচেয়ে কমটাকে লাস্টে রাখতে হবে, আর এইরকম সাইন দিতে হবে, ক্রমে নিম্নের দিকে যাচ্ছে। কেমন? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সব ইনঅর্গানিক, অর্গানিক সব দেওয়া হবে। আমি একটু সময় পাই বাবা, আমি ব্যস্ততার মধ্যে থাকি, তো তাও ম্যানেজ করে টাইম করে ক্লাস দিচ্ছি তোমাদের। নেক্সট কোশ্চেনে চলে এসো, প্রথমটার অ্যান্সার দাও। এটা ভালো কোশ্চেন। কোন ধাতুর অক্সাইডটি ক্ষারীয় হবে? অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন আর সোডিয়াম দেওয়া রয়েছে। বলো তাড়াতাড়ি বলো। শোনো, এটাকে একটু নিচে নামিয়ে দিই, তারপরে এটা হবে দ্বিতীয়টা।
কোনটির অক্সাইড ক্ষারীয় হবে? শোনো, কোনটির অক্সাইড ক্ষারীয় হবে মানে নিচের যেগুলো অপশনগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে কোনটির অক্সাইড ক্ষারীয় হবে বলেছে। তোমরা একটা জিনিস মনে রাখবে, ক্ষারীয় অক্সাইড কারা তৈরি করবে? ধাতুর অক্সাইড গুলো হচ্ছে ক্ষারীয় অক্সাইড তৈরি করবে। এইটা যদি না জেনে থাকো লিখে রাখবে, যদি জানো তো খুব ভালো। ধাতুর অক্সাইড সবসময় ক্ষারীয় হয়। ধাতুর অক্সাইড সবসময় কি হয়? ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারীয় হয়, এটা হচ্ছে ক্ষারীয় হয়, ঠিক আছে। আর অধাতুর অক্সাইড কি হবে? অধাতুর অক্সাইড কি হয়? অধাতুর অক্সাইড আম্লিক হয়। এইটা তোমাকে খুব খেয়াল রাখতে হবে, কেমন? এটা ক্লাস 11-এও লাগবে যখন উঠবে। তাহলে যারা ধাতু, ধরো এইটা একটা ধাতু, এটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে কি হবে? ধাতব অক্সাইড ফর্ম করে। এটা তো ধাতব অক্সাইড, ধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হলে। তো বেসিক্যালি এই যে অক্সাইডটা, এইটা যদি ধাতুর সঙ্গে এই যে ধাতু, এই যে অক্সাইডটা, এটা হচ্ছে ধাতুর অক্সাইড, তাহলে এই ধাতুর অক্সাইডটা সবসময় ক্ষারীয় হবে, ঠিক আছে। তো তোমরা এটা জানো নিশ্চয়ই যে বাম দিকে একদম যারা এক্সট্রিম বাম দিকে রয়েছে, যেটা হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2, গ্রুপ 1 এলিমেন্ট এবং হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট, এদের ধাতব ধর্ম থাকে। গ্রুপ 1 এলিমেন্ট গুলোকে ক্ষার ধাতু বলা হয়, আর গ্রুপ 2 এলিমেন্ট গুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। তো বেসিক্যালি এইগুলো হচ্ছে ধাতব ধর্ম শো করে, এটা এবং এটা। এদের যে অক্সাইড গুলো, এগুলো কিন্তু ক্ষারীয় অক্সাইড হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে। এবার এখানে তোমাকে কি কি এলিমেন্ট দেওয়া রয়েছে? ক্লোরিন, নাইট্রোজেন আর হচ্ছে সোডিয়াম দেওয়া রয়েছে। তাহলে এদের মধ্যে গ্রুপ 1 গ্রুপ 2 এর কোনো এলিমেন্ট কি দেওয়া রয়েছে? অবভিয়াসলি দেওয়া রয়েছে, যেটা হচ্ছে সোডিয়াম। গ্রুপ 1 এর এলিমেন্ট গুলো কি কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে যেহেতু সোডিয়াম রয়েছে গ্রুপ 1 এর একটা এলিমেন্ট, তাহলে তার অক্সাইডটা সবসময় কি হবে? ক্ষারীয় অক্সাইড হবে। আর যারা যারা রয়েছে বাকিরা কিন্তু এরা হচ্ছে আম্লিক অক্সাইড তৈরি করবে, ঠিক আছে, মনে থাকে জানো। এগুলো তো সব নিচের দিকের এবং ডান দিকে রয়েছে না। এটা দেখো 17 নম্বর বা 7 নম্বরে রয়েছে, এটা হচ্ছে 5 নম্বরে রয়েছে, এটা 1 নম্বরে রয়েছে। তাহলে এদের অক্সাইড গুলো সব হচ্ছে আম্লিক অক্সাইড তৈরি করবে, আর এর অক্সাইডটা সবসময় ক্ষারীয় অক্সাইড তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, নিচে আরেকটা কোশ্চেন রয়েছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু নিচের কোনটি বা কোনগুলি? এটার অ্যান্সার দাও। ওকে, ঠিক বলেছো, অনেকেই ঠিক বলেছে। অনেকে, এইটা তো ভুল হওয়ার কথা নয়, এগুলো সব সহজ সহজ কোশ্চেন, আমি একদম ইজি ইজি কোশ্চেন গুলোই নিয়েছি। এখানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু এক্ষুনি বললাম না যে গ্রুপ 2 এর এলিমেন্ট গুলো হচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্ট গুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। গ্রুপ 2 এ কারা কারা থাকে এগুলো তো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ। কারা কারা থাকে কোন গ্রুপে, এগুলো তোমাকে গ্রুপ বরাবর সবসময় মনে রাখতে হবে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর হচ্ছে রেডিয়াম। এইটা তোমাকে গ্রুপ ওয়াইজ মনে রাখতে হবে। দেখো, গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো বা ক্ষারীয় মৃত্তিকা মৌল। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এখানে দেখো কি কি দেওয়া রয়েছে, ক্যালসিয়ামও আছে, ম্যাগনেসিয়ামও আছে, বেরিলিয়ামও আছে, বেরিয়ামও আছে নিচে। তো তাহলে নিচে সবগুলি হচ্ছে কোনটি বা স্ল্যাশ কোনগুলি দেওয়া ছিল, তাহলে সবগুলোই এখানে কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আমি জাস্ট তোমরা জানো কিনা জিনিসটা দেখছিলাম। এগুলো মুখস্থ করবে, তোমাদের যদি ট্রিক দিয়ে অনেকে মনে রাখে, তো তুমি যদি ট্রিক হিসাবে মনে রাখো, আমি একটা ট্রিক বানিয়েছিলাম তোমাদের ক্লাসটা যখন দেখছিলাম। তো এরকম করে মনে রাখতে পারো, বিয়েতে ম্যাজিক কেসের জন্য স্যার বাড়িতে রেডি। বিয়েতে ম্যাজিক কেস সিয়ে জন্য স্যার এসার বাড়িতে বিয়ে রেডি। এরকম করে মনে রাখতে পারো, না হলে যার যেটা মনে থাকে, অনেকে অনেক রকম ট্রিক সব করো দেখি। তো যে ট্রিক তুমি ইউজ করতে পারো, বিয়েতে ম্যাজিক কেসের জন্য স্যার বাড়িতে রেডি, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। নিষ্ক্রিয় মৌল ও হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায়ের কোন শ্রেণীতে রয়েছে? এগুলো সব সহজ সহজ কোশ্চেন, তো তাড়াতাড়ি করে বলে দাও। নিষ্ক্রিয় হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীতে কোন শ্রেণীতে রয়েছে? ওকে, ঠিকঠাকই আছে। তো নিষ্ক্রিয় মৌলগুলো কোথায় থাকে বাবু? নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে গ্রুপ 18-এ থাকে, ঠিক আছে। বা যদি মেন্ডেলিফের পর্যায় সারণী বলো, মেন্ডেলিফের অ্যাকচুয়ালি সংশোধিত রূপে ওটা থাকে। তো মেন্ডেলিফের যখন সংশোধিত রূপ হয়েছিল তখন এদেরকে কোথায় রাখা হয়েছিল? শূন্য শ্রেণীতে রাখা হয়েছিল। তো মেন্ডেলিফের
মেন্ডেলিফে কিন্তু 8 নম্বর পর্যন্ত শ্রেণী ছিল, তাই না? মেন্ডেলিফকে তখন সংশোধিত করা হলো, তারপরে তখন নিষ্ক্রিয় মূল আবিষ্কার হয়ে গেছে, তো তখন শূন্য শ্রেণীতে দেওয়া হয়েছিল। তার আগে পর্যন্ত 8টা শ্রেণী ছিল। তারপরে পরে শূন্য শ্রেণী অ্যাড হলো। আর হ্যালোজেন গুলো কোথায় থাকে? হ্যালোজেন গুলো থাকে 17 নম্বর শ্রেণীতে। যদি মেন্ডেলিফের পর্যায় সারণী বলে তাহলে, বা মেন্ডেলিফের সংশোধিততে বলা হয়, তাহলে নিষ্ক্রিয় মূল্য শূন্য শ্রেণীতে। এটা হবে কত? 7-এ থাকবে। এটা হচ্ছে 7-এ থাকবে, 7 নম্বর শ্রেণীতে থাকবে। কেমন? ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসো। কোন চ্যালকোজেন মৌলটির ব্যাসার্ধ সবচেয়ে ছোট? এইটা একটু ট্রিকি কোশ্চেন আছে, যারা চ্যালকোজেন মৌলগুলো জানো তারা ইজিলি করতে পারবে। আচ্ছা, তোমাদের একটু আগে বলেছি যে ব্যাসার্ধ কি হয়, লেফট টু রাইট অর্থাৎ পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, ছোট হতে থাকে, উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে বাড়তে থাকে। তো চ্যালকোজেন মৌলগুলো কারা সেটা জানলে তো তুমি ঠিকঠাক করে করতে পারবে। গ্রুপ 16 বা হচ্ছে 6 নম্বর শ্রেণীর যে মৌলগুলো ওদেরকে বলা হচ্ছে চ্যালকোজেন মৌল। তো বেসিক্যালি ওতে কি কি থাকে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, তারপর হচ্ছে পোলোনিয়াম। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে কি হয়? ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়তে থাকে, ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়ে। তো তাই যদি হয় তাহলে সবচেয়ে কম ব্যাসার্ধ কার গো? মানে সবচেয়ে ব্যাসার্ধ ছোট হবে কার? একদম উপরে যেটা রয়েছে ওর হচ্ছে সবচেয়ে ছোট, ধীরে ধীরে বাড়তে থাকছে, তাহলে অক্সিজেন হবে এখানকার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে চ্যালকোজেন, এদেরকে কি বলা হয়? চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন মৌল। ঠিক আছে, আর এই রকম কোশ্চেন তোমাকে এরকমও দিতে পারে, নিকটোজেন মৌলের ক্ষেত্রে বলতে পারে। নিকটোজেন মৌল কাদের বলা হয়? নাইট্রোজেন গ্রুপের মৌলগুলোকে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। অ্যান্টিমনি, এসবি কে অ্যান্টিমনি বলা হয়। ঠিক আছে, অ্যান্টিমনি এসবি বলা হয়। এসবি শ্রাবন্তী আন্টি, এসবি হচ্ছে শ্রাবন্তী, অ্যান্টিমনি আন্টি, শ্রাবন্তী আন্টি, এসবি অ্যান্টিমনি, আর হচ্ছে বিস্মাত। তো এটা হচ্ছে নিকটোজেন শ্রেণী। নিকটোজেন এন দিয়ে শুরু হচ্ছে, তাই এন দিয়ে তুমি খেয়াল রাখবে যে এন এর যে গ্রুপটা সেটাকে বলা হচ্ছে নিকটোজেন গ্রুপ। ঠিক আছে, তো এর ক্ষেত্রেও তোমাকে সেম কোশ্চেন দিতে পারে, এগুলো একটু খেয়াল রাখবে। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। কোনটি ধাতব ধর্ম সর্বাধিক? ধাতব ধর্ম সর্বাধিক মানে তোমাকে ধাতুর ট্রেন জানতে হবে, ধাতু ধর্মর ট্রেন জানতে হবে। তাড়াতাড়ি করে বলে দাও। সবাই সোডিয়াম আর লিথিয়াম বলছে, কি ব্যাপার? ধাতব ধর্ম কিভাবে চেঞ্জ হয়? উপর থেকে নিচ বরাবর। ধাতব ধর্ম, ধাতব ধর্ম কি হয় গো? ধাতব ধর্ম উপর থেকে নিচের দিকে কি হতে থাকে? ধীরে ধীরে বাড়তে থাকে, আর বাম থেকে ডান দিকে ধীরে ধীরে কমতে থাকে। ঠিক আছে, তাহলে এখানে কি বরাবর দেওয়া রয়েছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম দেওয়া নেই, রুবিডিয়াম, সিজিয়াম দেওয়া রয়েছে। তাহলে এগুলোকে যদি শ্রেণী বরাবর লিখো তাহলে এইভাবে আসবে। আচ্ছা, আগে কোন গ্রুপের? এটা 1 নম্বর গ্রুপের। 1 নম্বর গ্রুপের এলিমেন্ট গুলোকে লিখছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আর ফ্রান্সিয়াম তো লাগে না। এবার বুঝতে পেরে গেছো কি ভুলটা করেছো? এতজন ভুল করছো, তোমরা কি সব দেখে দেখে সব করছো? একজন বলেছে বলে সবাই বলতে শুরু করছো? নিজেরা একটু বুদ্ধি খাটাতে পারলে না? সব যেটা সবাই বলছে সেটাই তোমরা করে দিলে, তাই না? তো ऐसा थोड़ी होता है। তো উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে বাড়তে থাকে, একদম নিচে কে রয়েছে? সিজিয়াম রয়েছে। সিজিয়াম এখানে দেওয়া ছিল, তুমি কেন সোডিয়াম বলবে? সবসময় সেই লিথিয়াম সোডিয়াম ধরে পড়ে আছো। এরকম কোশ্চেন দিলে ভুল করে আসবে। তো সহজ সহজ কোশ্চেন, 100 থেকে 1 নম্বর কমে যাবে, 99 হয়ে যাবে, মন খারাপ হবে, তাই না? তাহলে সিজিয়াম হচ্ছে এখানকার অ্যান্সার, একদম ভুল করবে না। এক্ষুনি বললাম না, ধাতুর অক্সাইড ক্ষারীয় হয়, তো ধাতব ধর্ম উপর থেকে নিচের দিকে বাড়তে থাকে, আর অধাতব ধর্ম কমতে থাকে। ধাতব ধর্ম যা হবে অধাতব ধর্ম তার উল্টো হবে, ধাতুর অক্সাইড ক্ষারীয়, ধাতুর অক্সাইড আম্লীয় হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। কোন মৌলগুলি শূন্যযোজী? হ্যালোজেন, চ্যালকোজেন, নিকটোজেন আর নিষ্ক্রিয় মৌল কারা শূন্যযোজী হয়? হ্যাঁ তিয়াশা, আমি লাইভ ক্লাস করব। বাবা একটু সময় পাই না গো, আজকে দুটো ক্লাস ছিল। আমি যখন অফলাইন পড়াই ওই শর্টকাটে মারি না, খুব ডিটেলে পড়াই। অফলাইন ক্লাসের স্টুডেন্টরা জানে ভালো করে কিভাবে পড়ানো হয়। ওকে, আরিয়ান বংমিস্ট্রি, হ্যাশট্যাগ বংমিস্ট্রি। আচ্ছা, আমার জামাটা দারুণ লাগছে, বাহ, থ্যাংক ইউ। ভালো লাগছে না জামাটা? দুর্গাপুজোর জামা এটা। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক টেলিগ্রাম চ্যানেলে আছে, তোমাদের যে টেলিগ্রামের লিংক ডেসক্রিপশনে আছে, ওখানে
ওই টেলিগ্রামের ভেতরে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? আবার না হলে আমি আরেকবার দিয়ে দেবো। কোন মৌলগুলি শূন্যযোজী হয়? শূন্যযোজী সবসময়, এটা খুব সহজ কোশ্চেন ছিল। নিষ্ক্রিয় মৌলগুলো, এগুলো কারোর সঙ্গে বন্ধন গঠনে অংশগ্রহণ করতে চায় না, ওই জন্য এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। এদের যোজ্যতা সবসময় মনে রাখবে, এদের হচ্ছে যোজ্যতা ইংরেজিতে বলা হয় ভ্যালেন্সি, VALENCY। ভ্যালেন্সি বা যোজ্যতা এদের ক্ষেত্রে 0 হয় সবসময়, কাদের? নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে। কিন্তু আমি যখন তোমাদের জন্য কোশ্চেন ফ্রেম করতে যাচ্ছিলাম না, আমার মনে হচ্ছিল যে এই সকল কোশ্চেন গুলো তোমাদের ক্লাস 10-এ দেয়। মানে 11-12 তো আমি জেনারেলি পড়াই, তো 11-12 নিট যেই এগুলো তো পড়াই, তো তোমাদের কোশ্চেন গুলো দেখে আমার খুব হাসি পাচ্ছিল। আমি বললাম এই সকল কোশ্চেন গুলো তোমাদের মাধ্যমিকে দেয়, প্রিভিয়াস ইয়ারেও দেখলাম এইরকম টাইপেরই কোশ্চেন এসছে। তো 11-12-এ তো এগুলো তুমি জলের মতো এগুলো সলভ করবে, মানে যারা 11-12 স্টুডেন্ট এগুলো দেখলেই বলে দেবে, মানে তাদের ফ্র্যাকশন মানে কোশ্চেন বলতে বলতে বলে দেবে। তো আমি বললাম ঠিক আছে, তোমাদের কাছে হয়তো এগুলো অজানা থাকতেই পারে, তো ঠিক আছে কোশ্চেন গুলো প্রেপ করা যাক। এরপরে তোমাদের এরকম কোশ্চেন অ্যান্সার করবো নাকি ওয়ান শট ভিডিও দেবো একটু বলবে। আজকে তো মোটামুটি অনেক জিনিসই রিভিশন করতে, আমি সব পিরিয়ডিক ট্রেন থেকে এক একটা করে কোশ্চেন নিয়েছিলাম যাতে তোমাদের সব জিনিসগুলো রিভিশন হয়ে যায়। তো পিরিয়ডিক টেবিলে এই সকল জিনিসগুলোই রয়েছে। কোন চ্যাপ্টার ওয়ান শট চাও বা কোশ্চেন অ্যান্সার যদি ডিসকাশন চাও কোন চ্যাপ্টারে করলে ভালো হবে, এই ভিডিওটা শেষ হলে একটু বলে দেবে, ঠিক আছে? এই ভিডিওটা শেষ হলে কমেন্ট বক্সে কমেন্ট করে, এই লাইভ ক্লাসের এই কমেন্ট সেকশনে না, ক্লাসটা শেষ হয়ে গেলে তারপরে কমেন্ট সেকশনে গিয়ে একটু কমেন্ট করে দেবে যদি ওয়ান শট চাও, কোন চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও দিলে ভালো হবে প্রথমের দিকে, আর যদি কোশ্চেন অ্যান্সার সিরিজ চাও কোন চ্যাপ্টারগুলো করলে ভালো হবে, তোমাদের সুবিধা অসুবিধা মতো দেখে বলবে। তো সেরকম যদি বেশি জন যেটা বলবে সেই রকম ধরে আমি ক্লাসগুলো করাবো, ঠিক আছে? এই অবধি মোটামুটি কোশ্চেন আমি লিখেছিলাম, একটু ডিসকাশন করে দিলাম, সব জিনিসগুলি এর ভেতরে রয়েছে, ঠিক আছে? এই ট্রেন্ডগুলো একটু ভালো করে করে যাবে, আর ওই ইউরেনিয়ামোত্তর মৌলগুলোর সম্বন্ধে একটু কোশ্চেন আসে দেখেছি, এই নামগুলো একটু দেখে রাখবে। আর এই যে ট্রেনগুলো রয়েছে না, এই ট্রেনগুলো ভালো করে করবে। আর এই যে গ্রুপ ওয়াইজ ভাবে এই যে জিনিসগুলো রয়েছে, গ্রুপ বরাবর কোন কোন মৌলগুলো রয়েছে এগুলো ভালো করে মুখস্থ রাখবে। এগুলোকে গ্রুপ ওয়াইজ আর হচ্ছে পর্যায় বরাবর 1 থেকে 20 অব্দি তোমাদের মুখস্থ থাকা দরকার। দিয়ে সাজিয়ে মোটামুটি ওই ট্রেনগুলো থেকে জেনারেলি কোশ্চেন আসে। আর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক ওই মৌলগুলো কারা হয়, সর্বোচ্চ তো ফ্লুরিন হয়, সর্বনিম্ন হচ্ছে সিজিয়াম হয়। তো এই সকল জিনিসগুলো মোটামুটি কোশ্চেনে আসে। আর সংজ্ঞা হিসাবে ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন দিলে দিতে পারে, নাহলে আয়নাইজেশন এনথালপি বা আয়নাইজেশন শক্তির ডেফিনেশনটা, ওটা ইম্পর্টেন্ট, ওটা ভালো করে করে রাখবে, ঠিক আছে? তো মোটামুটি এই অবধি আজকের ক্লাসটা থাকলো। এই পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের হেল্প করবে। একদম সহজ ক্লাস দিয়ে শুরু করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাই জয়েন হওয়ার জন্য। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করো, নো ডিমোটিভেশন, সব ঠিকঠাক করে হবে, একদম চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? রেজাল্ট কি হবে পরে দেখা যাবে, নিজের বেস্ট দিয়ে ট্রাই করে যাও, রাত জাগবে না বেশি, জল বেশি করে খাবে, শরীর সুস্থ রাখবে, ঠান্ডা লাগাবে না। স্টাইল মারতে গিয়ে কানে কিছু বাঁধনি, ঠান্ডা লাগছে দিয়ে টিউশন চলে যাচ্ছ পড়তে, স্টাইল করতে গিয়ে ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ করলে কিন্তু পড়াশোনা ডিস্টার্ব হবে, ঠিক আছে? ভালো থাকবে সবাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। শুভরাত্রি, টাটা সবাইকে, চলো।